অধ্যায় ৬২ ক্ষমতাশীল হও। রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে একটি বৈধ শৃঙ্খলা রক্ষাকারী ও রূপান্তর সাধনকারী ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থায় সমাজে অবশ্য পালনীয় সিদ্ধান্ত গ্রহণ করে আর তা কার্যকর করে। প্রয়োজন বোধে রাজনৈতিক ব্যবস্থায় চূড়ান্তভাবে বল প্রয়োগের হুমকি দেওয়া হয় এবং বল প্রয়োগ করা হয়। সমাজে বিদ্যমান ক্রিয়া প্রতিক্রিয়ারত এ ব্যবস্থায় কম বেশি বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভয় দেখিয়ে সংহতি সাধন ও অভিযোজনের কাজ সম্পূর্ণ করে। প্রতিটি রাজনৈতিক সংগঠন এমনকি সংঘগুলিতে পর্যন্ত পেটোয়া বাহিনী থাকে, যেমন থাকে শ্রমিক সংঘে বা বণিক সংঘে। ব্রাউন শার্টস ছিল হিটলারের পেটোয়া বাহিনী। বিরোধী দলের সভা সমাবেশ মিছিল ভেঙে দেওয়াই ছিল এদের কাজ। রাজনৈতিক ব্যবস্থায় ইনপুট হচ্ছে লোক সংগ্রহ ও দীক্ষাদান, স্বার্থ জ্ঞাপন, স্বার্থ সমষ্টিকরণ, রাজনৈতিক সংযোগ। আর আউটপুট হচ্ছে বিধি প্রণয়ন, বিধি প্রয়োগ, বিচার কার্য সম্পাদন, অর্জন ও আরোপণ। নীতির মধ্যে দিয়ে লোক সংগ্রহ সম্ভব। রাজনৈতিক ব্যবস্থায় তথ্যের অনুপাত বৃদ্ধি পেলে সেখানে বল প্রয়োগের প্রয়োজনীয়তা কমে আসে আর তথ্য সরবরাহ বা তথ্য সংগ্রহের অনুপাত কমে এলে বল প্রয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়। সামরিক তৎপরতা চালানোর মাধ্যমেই ক্ষমতা বৃদ্ধি হয়। কাঠামো কার্যকলাপ কার্য সম্পন্নের যোগ্যতা ও মিশ্র চরিত্র রাজনৈতিক ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য। রাজনৈতিক ব্যবস্থায় প্রথম শ্রেণীর গুণাবলী হচ্ছে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, দক্ষতা ও পরিচালনা ক্ষেত্রে কৌশল, এবং দ্বিতীয় শ্রেণীর গুণাবলী হচ্ছে ক্ষমতা, অনুগত দেশপ্রেম আর রক্ষণশীলতা। রাজনৈতিক ব্যবস্থার মডেল সমর্থনের দাবি, তথ্য আদান প্রদান ও অবগতির ব্যবস্থা এবং কর্মের সিদ্ধান্ত। একজন রাজনীতি চর্চাকারী পরবর্তী নির্বাচন সম্বন্ধে চিন্তা করেন আর রাজনীতিজ্ঞ ব্যক্তি পরবর্তী জাতি সম্বন্ধে চিন্তা করেন। একজন বিচক্ষণ রাজনীতিকের আচরণ সর্বদাই ঘটনাবলীর বর্তমান হালচালের সঙ্গে মানানসই। প্রায়শই অংশের বিনিময়ে তিনি সমগ্রকে রক্ষা করেন এবং একটা ক্ষুদ্র বিষয়ে নতি স্বীকার করে বৃহৎ বিষয়কে আয়ত্ত করেন। রাজনৈতিক সাধনার চরম উদ্দেশ্য একমাত্র দেশের হৃদয়কে এক করা। রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশি সমস্যা আসে পুরাতন সমাজ ব্যবস্থা শক্ত করে আঁকড়ে থাকার জন্য। নীতিবানদের রাজ্যে রাজনীতি অচল, সমাজে সীমিত উপযোগ, দ্বন্দ্ব ও বিবাদের সূত্রপাত করে। প্রয়োজন, চাহিদা ও অভাব, অভিযোগের দাবির প্রকার ও পরিমাণ সংঘ ও গণসংযোগের দ্বারা সুন্দরভাবে সমষ্টিকরণ ও সংগ্রহণের মাধ্যমে নির্ধারিত ও গ্রথিত হলে সুসংহত ওই সকল দাবির প্রতি ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু কর্মসূচি গ্রহণ যথাযথ কর্তৃপক্ষের জন্য সহজসাধ্য হয়। দাবি পূরণের মধ্য দিয়ে সমর্থন তৈরি সম্ভব। সদস্যদের সমর্থন যে কোনো ব্যবস্থার অস্তিত্বের ক্ষেত্রে পুঁজি হিসেবে কাজ করে। অস্তিত্বের জন্য দরকার চাপের মুখে ধৈর্য ধারণ ও নমনীয়তা। কোনো ব্যবস্থার স্থিতিশীলতা নির্ভর করে মূলত সঠিক সিদ্ধান্তের উপর। সকল চাপ মোকাবিলার জন্য শক্তি সঞ্চয় দরকার। হয় পরিবেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, নয় নিজ কাঠামো ও কার্যকলাপের গভীরে পরিবর্তন সাধন করতে হবে। রাজনীতি মানে সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈবীভাব, সমাশ্রয়। রাজনীতি বারাঙ্গনার ন্যায় বহুরূপিণী, কখনো সত্যবাদিনী, মিথ্যাবাদিনী, কঠোর, মধুর, নির্দয়, দয়াবতী, ধনলোভী, দানবতী, ব্যয়কারিণী, অর্জনকারিণী। স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতির
স্বরূপ ক্ষণে ক্ষণে বদলায়। রাজনৈতিক ক্ষমতা বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো। পিঠ থেকে নামলেই দুষ্কর্মের শাস্তি হিসেবে বাঘের থাবায় আশঙ্কা থেকে যায়। জনতাকে একটা ভালুকের সঙ্গে তুলনা করা চলে। যখন তুমি এটাকে নাকে দড়ি লাগিয়ে নিজের আয়ত্তে রাখবে, তখন তোমার ইচ্ছা মতো এটা নাচবে। কিন্তু যদি তোমার হাত থেকে দড়িটা ফসকে যায় এবং ভালুক তোমার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেই জন্তুটি তোমায় ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। রাজনীতিবিদ তারাই যারা এক সময় রাজাদের তোষামত করত। এখন তারা নির্বাচক মণ্ডলীকে আনন্দ দেয়, বোকা বানায়, নয়তো ভয় দেখায়। তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য। রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ, আর যুদ্ধ হচ্ছে রক্তস্নাত রাজনীতি। রাজনীতি দল ভয়ানক জিনিস। কাজের চেয়ে কথা বেশি, কথার চেয়ে বেশি ঝগড়া, এবং ঝগড়ার চেয়ে বেশি দলাদলি। আজকাল আবার দলাদলিকে ছাড়িয়ে গেছে ষড়যন্ত্র। যদি সত্যকে রাজনীতির মধ্যে ঢোকানো হয়, তাহলে তা আর রাজনীতি থাকে না। রাজনীতিতে কপটতা ও শঠতা গ্রাহ্য। রাজনীতি থেকে ধর্ম যদি বিযুক্ত হয়, শুধুমাত্র চেঙ্গিজের শাসনই কায়েম থাকে, তখন রাজনীতি সবচেয়ে বড় জুয়া খেলা। রাজনৈতিক প্রচারণার প্রাথমিক পূর্বশর্ত হচ্ছে সমৃদ্ধির ব্যাপারে অঙ্গীকার। রাজনীতি হচ্ছে এক ধরনের শিল্প, যার সাহায্যে জনগণের আবশ্যিক অংশগ্রহণের বিষয়াবলী থেকে তাদের দূরে রাখা হয়। বুদ্ধি ও যুক্তি বিমুখ যে রাজনৈতিক চেতনা, তা সমাজ ও মানবতা বিরোধী তথা ব্যক্তিগত সুবিধাবাদে পর্যবসিত না হয়ে পারে না। দুনিয়া দুইটি জিনিসের অনুগত, তলোয়ার ও কলম। অসি আর মসি ক্ষমতার ভিতর দৃঢ় করে, অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই মিত্রতা। একের সাথে শান্তি, অন্যের সাথে যুদ্ধ, এরই নাম দ্বৈততা। সাময়িকভাবে হলেও বিষের মতো করে কিছু ক্ষমতা প্রয়োগ কিংবা কিছু ক্ষমতা প্রয়োগের ভান করাটা একটা সর্বজনীন প্রয়োজনীয়তা। ক্ষমতা ধারণ, বাহন ও পরিচালনের যোগ্য সত্তা একান্ত বাধ্য না হলে ক্ষমতা বিকেন্দ্রীভূত করে না, বরঞ্চ কেন্দ্রীভূত করার প্রয়াস চালায়। ক্ষমতাবানরাই স্বীকৃতি পেয়ে থাকে উচ্চ মর্যাদা সম্পন্ন যে কোনো বৃত্তিমূলক, বিশেষ করে পেশাভিত্তিক গ্রুপই এলিট শ্রেণী। সমাজ বা রাষ্ট্রের সকল স্তরের কার্যকলাপে সবচেয়ে গতিশীল এবং সর্বাধিক ক্ষমতার অধিকারী এই এলিট শ্রেণী। প্রাচীন সমাজে মর্যাদার ভিত্তি ছিল সামরিক কৃতিত্ব। উন্নত সমাজে ধর্মীয় প্রতীক ছিল মর্যাদার ভিত্তি। আধুনিক সমাজে মর্যাদার ভিত্তি সম্পদ ও বিশেষত্বশীলতা বা বিশেষ জ্ঞান। এলিট শ্রেণীর সাফল্য নির্ভর করে সম্মতি ও শক্তি প্রয়োগের সুনিপুণ কলাকৌশলের উপর। অর্থনৈতিক অসাম্য শ্রেণী বিভাগের প্রধানতম উপাদান, অর্থাৎ শ্রেণী হচ্ছে অর্থনৈতিক গ্রুপ। রাষ্ট্র পতনের সম্ভাব্য কারণ দারিদ্রতা প্রতিরোধের মতো জনপ্রিয় চাপ নয়, বরং রাজনৈতিক এলিট বা উচ্চাভিলাষী এলিট শ্রেণীর মধ্যে ক্ষমতার তীব্র প্রতিযোগিতা। অনেক রাজনৈতিক ব্যবস্থায় এলিটদের মধ্যে দ্বন্দ্ব একটি সাধারণ বিষয়। যোদ্ধা দল, গোষ্ঠী, সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতার চর্চা করা হয়। দেশকে একটি বিদেশি বাজারে পরিণত করার মধ্য দিয়ে শাসক শ্রেণী লুটেরা হয়ে ওঠে, কারণ তারা কোনো উৎপাদনশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। এখন বিদেশিরা তাদেরকে ক্ষমতায় ধরে রাখে নিজ স্বার্থ রক্ষায়, যা পুঁজিবাদের একটি নগ্ন রূপ। এ দুরবস্থা থেকে মুক্তির একমাত্র পথ দেশে অধিক বিনিয়োগে মূল অর্থনৈতিক ধারার উন্নতি। অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করে, এবং যখন কোনো কর্মসংস্থানের অভাব থাকে না, তখন সহিংসতার
প্রবণতা কমে যায়। অর্থনৈতিক উপকরণ ও অবকাঠামোগত কারণ, বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক পরিবর্তনে সংঘাত ঘটে। সকল ব্যর্থ রাষ্ট্রসমূহ খুবই গরিব, যদিও অনেকেরই প্রাকৃতিক সম্পদ রয়েছে। সে সময়ে অনেকেরই, যদিও সকলেই নয়, ন্যূনতম কার্যকরী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। ব্যক্তির অস্তিত্ব, তার জীবনের সকল সুযোগ সুবিধা ও ব্যক্তিগত উন্নতি তার শ্রেণী দ্বারা নির্ধারিত হয়। ক্ষমতা এলিটদের হাতে। রাজনৈতিক ও আমলা এলিট সহ সমাজের অন্যান্য প্রভাবশালী লোকদের হাতে ক্ষমতা রয়েছে, যা সব কিছুর মূলে। ক্ষমতার মাপকাঠি হচ্ছে অধিক অর্থ লাভ। যে শ্রেণীর লোকের হাতে আর্থিক উপাদান তথা সম্পদ থাকে, তাদের হাতেই থাকে শাসন ব্যবস্থা। ক্ষমতা অর্জন ও তা বজায় রাখতে অর্থনৈতিক ক্ষমতার প্রয়োজন। অর্থনৈতিক ক্ষমতার বিষয়টি ব্যবস্থাপনার মালিকানার নয়। সেক্ষেত্রে নিয়ন্ত্রণকারীরা মালিক না হয়েও সর্বাধিক সুযোগ সুবিধা ভোগ করে থাকে। নির্বাহীর নিরঙ্কুশ ক্ষমতা কুক্ষিগত করে রাখে। বস্তুর উপর ক্ষমতার ভিত্তিতে মানুষের উপর কৌশলগত ক্ষমতা প্রতিষ্ঠা করা সম্ভব। বিদ্যমান ক্ষমতার প্রতি জনমনে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ জাগ্রত করা গেলে ক্ষমতার স্থিতিশীলতা সম্ভব। ক্ষমতা, প্রভাব, পুরস্কার বা শাস্তির মাধ্যমে ব্যক্তি বিশেষকে প্রভাবিত করা হয়, যেমন কারারুদ্ধ বা হত্যা করে, প্রচারণার দ্বারা অভ্যাস সৃষ্টি করে, চাকরি দান বা চাকরিহীন করে ইত্যাদি। শত্রুকে হত্যার জন্য স্পষ্ট হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের চাইতে নীরবে অর্থনৈতিক ধস, দারিদ্রতা এবং দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রকৃষ্ট দৃষ্টান্ত। প্রজাস্বার্থ রক্ষায় ব্যর্থরা ক্ষমতা বিচ্যুত হয়ে অন্যায় আচরণের জন্য অভিযুক্ত ও দণ্ডিত হয়। ক্ষমতা অপব্যবহারকারী নির্বাহীদের অভিযুক্ত করার পদ্ধতি না থাকলে ক্ষমতা নামক যন্ত্রটি অত্যাচারের হাতিয়ারে পরিণত হয়। আইন অনুসারে প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের দ্বারা আরোপিত অপরাধ শক্তি ও ক্ষমতার নগ্ন প্রকাশ। দায়িত্বহীন ক্ষমতার দ্বারা মঙ্গলের আশা করা নিরর্থক। রাজনৈতিক দলগুলি সব কিছুতে ধূম্রজাল সৃষ্টি করে রাখতে চায় বিরোধী পক্ষকে নিবৃত্ত করতে, যেন তারা প্রস্তুতির সুযোগ নিতে না পারে। রাজনৈতিক শ্রেণী জনসাধারণকে তাই সচেতন হতে নিবৃত্ত করে এবং তাদেরকে নিজ স্বার্থ সিদ্ধির কাজে ব্যবহার করে। প্রকৃতপক্ষে এরূপ দায়িত্বহীন হঠকারিতা আপাত দৃষ্টিতে গ্রাম্য মানুষকে ভুল ধারণা দিয়ে থাকে। তাদের সমস্যার সমাধান হয়েছে, উৎপাদনে উচ্চ গতি এসেছে এবং এরূপ বিষয়ের লক্ষ্য মূলত রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের লাভবান করা। যখন গ্রামীণ জনতা সুবিধা থেকে বঞ্চিত, যে দলই ক্ষমতায় থাকুক, সরকার পুঁজিবাদী শ্রেণীর অধিকৃত। যদিও শ্রেণী সচেতনতার চূড়ান্ত বিশ্লেষণে কোনো সরকার তার নিজ জনগণের সরকার, তাদের নিজ স্বার্থের খাতিরে সরকারকে সহায়তা করা প্রয়োজন। এরকম অধিকাংশ দেশেই নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। অনুন্নত দেশসমূহে রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকার হতে সামরিক শাসনে চলে যাওয়ার পেছনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কারণ থাকে, তবে প্রধান কারণ সাংস্কৃতিক পশ্চাৎপদতা। অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপকরণ দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এবং এর পাশাপাশি একটি দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা উন্নয়নে সহায়তা করে। এই বৈষম্যের কারণ শাসন শ্রেণীর পুঁজিবাদ পরিপক্কতা ও সাংস্কৃতিক স্তরের ভিন্নতা। শাসন শ্রেণী সম্পদশালী শ্রেণী হিসেবে যত দ্রুত আবির্ভূত হয়েছে ততটা উন্নতি লাভ করেনি। অনুরূপভাবে মধ্যবিত্ত শ্রেণীর মতো
তারা নিজেদের সংগঠিত করতে পারেনি। এ কারণেই শিল্প, বাণিজ্য ও প্রশাসনের মধ্যবিত্তের পরিপক্কতার অনুপস্থিত। উপনিবেশিক শাসন মুক্ত হওয়ার অল্প দিনের মধ্যেই এ সকল দেশে নিম্নমান সম্পূর্ণ রাজনৈতিক নেতৃত্ব জনগণ হতে বিচ্ছিন্ন হতে শুরু করে। অনেক সমস্যা দানা বেঁধে উঠে এবং সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করে নেয়। এ সকল দেশে শ্রেণী শাসন ধরে রাখার জন্য মধ্যবিত্ত শ্রেণীর অন্য কোনো বিকল্প থাকে না। গণতান্ত্রিক রাজনৈতিক দলের যথার্থ কার্যকারিতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ শর্ত। স্থানীয় শিক্ষকগণ বা নিবেদিত সমাজ কর্মীগণ যারা ঐতিহ্যগতভাবে সভাপতির আসনে নিযুক্ত হতেন, তারা এখন অর্থের খেলা ও পেশি শক্তির নিকট পরাজিত। গণতন্ত্রে যোগ্য প্রার্থীর চাইতে জনপ্রিয় প্রার্থী সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হয়। অযোগ্য ভোটার আবেগের বশবর্তী ভোটে সন্তোষজনক গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ। পশ্চাৎপদ দেশসমূহে গণতান্ত্রিক রাজনৈতিক দল যথার্থই অনুপস্থিত। রাজনৈতিক দলের নামে আমরা দেখি স্বৈরতান্ত্রিক সংস্থা। ফলস্বরূপ এ সকল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে স্বৈরশাসন বিরাজ করে। দাস মালিক, সামন্ত প্রভৃতি পুঁজিপতিরা যুগে যুগে পরিচালিত করেছে রাষ্ট্রকে। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থাকার স্বশ্রেণীর প্রতিনিধিত্ব ও স্বার্থে ব্যবহার করায় পক্ষ বা বিপক্ষ রূপ পেয়েছে। রাষ্ট্র পায়নি সর্বজনীন রূপ। রাষ্ট্র, সরকার, প্রশাসন, বিচার, আইন ও রাজনৈতিক দলের সমন্বয় ব্যবস্থাই রাজনীতি। এর সাথে রয়েছে ক্ষমতার সম্পর্ক, ক্ষমতা দখল, ক্ষমতা গ্রহণ ও ক্ষমতাবান হওয়ার প্রক্রিয়া হচ্ছে রাজনীতি। ক্ষমতা চর্চায় সম্পদ প্রাপ্তি সহজতর হয়। ক্ষমতা বলতে বস্তুগত অর্থনৈতিক এবং বুদ্ধিদীপ্ত সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে বোঝায়। ক্ষমতার উৎসের সাথে সম্পর্কের ভিত্তিতেই মানুষের ক্ষমতায়ন ঘটে থাকে। দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতাবান হওয়া যায়। প্রতিযোগিতা কমাতে বিদেশি দ্রব্যের উপর উচ্চহারে শুল্ক ধার্য করায় দেশীয় পুঁজিপতিদের দ্রব্য সাধারণের নিকট বেশি দামে নিম্নমানের পণ্য বিক্রয়ের সুবিধা করে দেয় সরকার। মুদ্রায় ভেজাল, ধাতু ব্যবহারে মিথ্যা অজুহাতে কর বসিয়ে অকারণ শাস্তি স্বরূপ জরিমানা আদায় করে সরকার ক্ষমতার যথেচ্ছ ব্যবহারে সম্পদ বৃদ্ধি করে থাকে। দরিদ্ররা দিন মজুরি করে বলে তারা তাদের নিজেদের চেয়ে রাষ্ট্রের জন্য বেশি লাভজনক এবং দরিদ্ররা সরল ও বিনীত। অন্যদিকে ধনীরা লোভী, কুচক্রী আর দেশের জন্য অলাভজনক। অতিমাত্রায় সম্পদশালী হওয়ায় ধনীরা উচ্ছৃঙ্খল। অত্যধিক তোয়াজ, ঘুষ ও উপঢৌকন দ্বারা সরকারি পদস্থদের এরা প্রভান্বিত করে থাকে। অর্থ দ্বারা এরা সরকারি পদ ক্রয় বিক্রয় করে থাকে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পদে বহাল থাকা বা পদচ্যুত করা হয় অর্থ বদৌলতে। বর্তমান ব্যবস্থায় কাউকে কিছু দিতে হলে তা অন্য কারো কাছ থেকে নিয়ে তারপর দিতে হবে, অন্য উপায় নেই। এক অঙ্গের চিকিৎসা করতে গিয়ে অন্য অঙ্গের ক্ষত বৃদ্ধি করা বা একজনের সাহায্য করতে গিয়ে অন্যের ক্ষতি করার মতো ব্যাপারটি সর্বদা ঘটে থাকে। ক্ষমতার উৎস সংগঠন যা সম্পত্তি সংরক্ষণের প্রয়োজন। সম্পদশালী শ্রেণীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকে। সম্পত্তির মালিকানা রাজনৈতিক ক্ষমতার জন্ম দেয়, যা ক্ষমতা অর্জনে প্রত্যাশী এবং সে কারণেই প্রতি পদে পদে এস্টাবলিশ
মেন্টের দ্বারা রাজনৈতিকভাবে বাধাপ্রাপ্ত হবে। ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের সম্পদও বৃদ্ধি পেতে থাকে। যে লোক অন্যের জন্য কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করেছে সেই সাথে সাথে কিছুটা নেতৃত্ব গ্রহণ করেছে। বিভিন্ন ব্যক্তিকে সহানুভূতির সূত্র ধরে সংঘবদ্ধ করে রাখার ক্ষমতাই নেতৃত্ব। বৈধ, রীতিসিদ্ধ, আইনগত, ন্যায়সঙ্গত, সমর্থিত ও স্বীকৃত ক্ষমতাই কর্তৃত্ব। কর্তৃত্ব হচ্ছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক রূপ। ক্ষমতা, সম্পদ, মর্যাদা বা অনুরূপ কোনো গুণের বিচারে অন্য কোনো শ্রেণীর সম্পর্কের পরিপ্রেক্ষিতে শ্রেণীর মান স্থির করা হয়। মানুষের শ্রেণী বিন্যাস একমাত্র তার মর্যাদা অনুসারে করা উচিত। একজন মানুষের শপথপূর্ণ বাক্যের চেয়ে রাজার একটি সাধারণ কথার মূল্য অনেক বেশি। ক্ষমতাবান মানুষের মূল্যহীন কথাও মূল্যবান বলে মনে হয়। পক্ষান্তর সহায় সম্বলহীন মানুষের মূল্যবান কোথাও মূল্যহীন বলে পরিত্যক্ত হতে দেখা যায়। অনেকের অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করতে জানে না। সেটাই বিরাট ক্ষমতা, যা দিয়ে সূক্ষ্ম ও কূট বুদ্ধিকে গোপন রাখা যায়। ক্ষমতার মদ অত্যন্ত কড়া। ঐশ্বর্য মদের প্রভাব নারী দ্রুত মদ্য ফলে বুদ্ধি ভ্রংশ ঘটে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। কারো কর্তৃত্ব খর্ব করা আর কারোর বাড়ি দখল করা রাজার জন্য খারাপ কাজ নয়। ময়ূরের শত্রু স্বয়ং তার পালক। যেমন বহু বাদশাকে তার প্রতাপ প্রতিপত্তি নিহত করেছে। ক্ষমতা না থাকলে শত্রুর সম্মুখীন হয়ো না। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেওয়ার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হয়ে ওঠে। অন্যের ক্ষমতাকে খর্ব করতে পারাও একটি বড় ক্ষমতা। অর্থ ও ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে যেতে পারে। পরের অস্ত্র কেড়ে নিলে নিজের অস্ত্র নির্ভয়ে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। স্বাধীনতা বিনষ্ট করে ক্ষমতা দখলের চেষ্টা করা একটি আশ্চর্য রকমের আকাঙ্ক্ষা। নিজের আত্মশক্তিকে বিসর্জন দিয়ে অন্যের উপর আধিপত্য বিস্তারের চেষ্টাও একটি অত্যাশ্চর্য আকাঙ্ক্ষা। যাদের তুমি শাসন করবে তাদের সব সময় অভাব, অনটন, দারিদ্র্য আর হতাশার মধ্যে রেখো এবং সে অবস্থায় তাদের বিশ্বাস ও ধ্যান ধারণা নিয়ে মশকরা করো। দেখবে তাদের শাসন করা সহজ হবে। অনেক সহজে তারা তোমাকে নেতা বলে স্বীকার করবে। নেশাগ্রস্ত বা দরিদ্র জাতিকে শোষণ করা সহজ। শাসকের দৃষ্টিতে জনগণ মেষের পাল। পশু খাটিয়ে যত লাভ, মানুষ খাটিয়ে তার চেয়ে লাভ অনেক বেশি। মানুষের মতামত, শাসন ক্ষমতা বা স্বাধীনতা থাকা উচিত নয়। আলাপ আলোচনা, সমঝোতা ও সমন্বয়ের পরিবর্তে ক্ষমতা, ভয় এবং নির্যাতনের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করা উচিত। তথ্য ও প্রচার মাধ্যমকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে পারাই হলো নিজ ইচ্ছা অনিচ্ছার শাসন কায়েম রাখা। শোষণ এবং শাসন করার জন্য এখন তারা নতুন পন্থা অবলম্বন করেছে, যন্ত্রের পন্থা। আর্ট পরিবেশনের ছলে সিনেমা এবং রেডিও মারফত তারা যা পরিবেশন করছে, যা আমাদের কামনাকে মোহিনী বেশে সাজিয়ে আমাদের সর্বনাশ করে। ক্ষমতার পূজা বন্ধ হলে মানুষের হানাহানিও শেষ হবে। উপরে উঠবার চেষ্টা না থাকলেই মানুষ নির্দোষ থাকবে। শিক্ষিত মানুষ মাত্রই অসন্তুষ্ট মানুষ। অসন্তুষ্ট মানুষকে শাসন করা খুবই কঠিন। জীবন ব্যতীত একজন সমাজবাদীর হারাবার কিছুই থাকে না। পুরোহিত, পাদ্রী আর মোল্লারা প্রশ্ন করাটাকে মোটেই পছন্দ করে না। তারা নির্বোধ আনুগত্য ও বিশ্বাস কামনা করে শক্তি প্রয়োগের দ্বারা শান্তি
রক্ষিত হতে পারে না, কেবল সমঝোতার দ্বারাই এটা অর্জন করা যেতে পারে। অনেক সময় মানুষকে মৃত্যু ভয় দেখিয়ে শান্ত রাখা হয়, কিন্তু এটা হলো এক গোষ্ঠীর লোকের স্বার্থপর শ্রম শোষণের প্রক্রিয়া। ভালোবাসার দ্বারা পৃথিবীকে চিরকাল শাসন করতে পারো। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত না হলে ক্ষমতার পদমর্যাদা টিকতে পারে না। যারা বীর্যবান তারা কখনো দুর্বলের উপর প্রভুত্ব দেখান না। সভ্যতা ক্ষমতার দ্বারা চালিত, এতে মমতার স্থান অল্প। কোনো মানুষকে বদলানো যায় না, তাকে বড় জোর চুপ করিয়ে রাখা যায়। একনায়কতন্ত্র তাই করে। শেষ পর্যন্ত গণতন্ত্রের অস্থায়ী অসাফল্য যত না ক্ষতি করে, তার চেয়ে মানবতার পক্ষে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একনায়কত্বের অসাফল্য, একনায়কতার বিপদ আছে বিস্তর। তার ক্রিয়ার একটানতা ও নিত্যতা অনিশ্চিত। এর সফলতা যখন বাহিরের দিকে 2-4 বার ফসলে হঠাৎ আজলা ভরে তোলে, ভিতরের শিকড়কে দেয় মেরে। চিন্তাহীন, লক্ষ্যহীন, আদর্শহীন, হতাশাপূর্ণ রাজনৈতিক হাত ধরে গোপন সরঙ্গপথে সামরিক শাসন তথা স্বৈরতন্ত্র প্রকাশ পায়। যতদিন ডিকটেটরশিপের মতো মহামানবের আবির্ভাব না হবে, ততদিন উৎপীড়ক কমিউনিজম, উচ্চহারে সুদখোর ক্যাপিটালিজম, তরবারির ঝনঝন গর্জনকারী নাজিজম, স্বাধীনতা হত্যাকারী ফ্যাসিজম, অহংকারী সোশ্যালিজম এবং উচ্চস্বরে গর্জনকারী ইন্টারন্যাশনালিজম মানব জীবনের সমাধান করতে পারবে না। রাজনৈতিক বিপর্যয় দেশগুলিকে ভৌগোলিকভাবে খণ্ড-বিখণ্ড করতে থাকে। নিজস্ব বলয় বা প্রভাব অঞ্চলে নেওয়ার জন্য যে প্রতিযোগিতা, তা থেকে সন্ত্রাস ও যুদ্ধ বৃদ্ধি পায়। যুক্তির বিপরীতে আবেগ, সমষ্টির বিপরীতে আত্মচিন্তা, শ্রেণী সাম্যের বিপরীতে দুর্বলের উপর সবলের শক্তির প্রভুত্ব, আলাপ আলোচনার বিপরীতে বাহুবল প্রয়োগ, অন্যের মতো ও মতাদর্শের বিপরীতে নিজ মতের প্রতিষ্ঠা, ক্ষমতা ও স্বার্থ সিদ্ধির জন্য যুদ্ধ বিগ্রহ এবং নিজের শ্রেষ্ঠত্ব জাহির করাই এক কথায় ফ্যাসিবাদ। জনগণের হতাশাকে পুঁজি করে অমানসিক বিবেক বর্জিত উন্মাদনা সৃষ্টিকারী ফ্যাসিজমকেই নাৎসিবাদ বলে। গণতন্ত্র মাথা গোনে, কিন্তু ঘিলুর খোঁজ নেয় না। গণতন্ত্রের জ্ঞানীরা বিপন্ন। দৈনিক রাজপথে বর্ষায় সিক্ত জনতাকে বর্ষা ছেড়ে গৃহে আশ্রয় নিতে রাজি করাতে গিয়ে নিজেদের সিক্ত করেও অনেক ক্ষেত্রে সংশোধন সম্ভব হয় না। তাই জ্ঞানীরা ঘরে থেকে নিজেদেরকে রক্ষা করে থাকে। পদ্ধতি বা ব্যবস্থার কোনো আচরণ বিধি এবং দায়বদ্ধতা নেই। স্বল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ নিয়োগ ব্যবস্থার বিকল্প হিসেবে গণতন্ত্র দান করেছে অসংখ্য অযোগ্য ব্যক্তি। নির্বাচন ব্যবস্থা, নির্বাচন বা ভোটাধিকার প্রয়োগ সব সমস্যার সমাধান করে দেবে এমন যারা ভাবে, তারা বোকার স্বর্গে বাস করে। নির্বাচন ক্ষমতায় যাবার একটা প্রক্রিয়া এবং পদ্ধতি ছাড়া আর কিছু নয়। মাঝ দরিয়ায় গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের ভোট দিয়ে যদি জাহাজের গতিপথ নির্ধারণ করতে হয়, তাহলে সে জাহাজ অবশ্যই ডুববে। কর্তৃত্বের অহমিকার কাছে অকাট্য যুক্তি, দুঃসহ স্পর্ধা, অনুকূলে ঝড়ো হাওয়ার মতো, তাতেও বিচারের নৌকা এগিয়ে দেয় না, নৌকা দেয় কাত করে। নির্বাচন হচ্ছে নৈতিক আতঙ্ক, রক্তপাত সময় যুদ্ধের মতোই বাজে। জড়িত সবার আত্মার জন্যই এক প্রায়শ্চিত্ত। অসৎ রাজনীতি মানবতাকে দাসত্বের রূপ দেয়।
অসত্য ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ভোট আদায়ের জন্য দরিদ্রদের বোকা বানায়। রাজনৈতিকরা চায় না সমস্যার সমাধান হোক, কারণ বিদ্যমান সমস্যাকে জটিল করার উপর তাদের ক্ষমতা নির্ভর করে। ক্ষমতায় থাকতে কৃত্রিম ভয়াবহ শত্রু তৈরি করে দেখায় যে দেশে বিপদ আছে, যাতে মানুষ শঙ্কিত ও আতঙ্কিত হয়। ফলে যত বেশি দুর্ভোগ থাকে, ভীতি থাকে, তত তাদেরকে দাস বানিয়ে রাখা সহজ হয়। রাজনীতিকরা জনগণের দুর্বলতাকে পুঁজি করে ভোট গ্রহণ করে। অধিকাংশ রাজনৈতিক চরম দুর্নীতিবাজ জনগণ তাদের ক্ষমতার ক্ষুধা সম্পর্কে জ্ঞাত। জনপ্রতিনিধি হয়, নিজেরা অপরাধী কিংবা অপরাধীদের সাথে তাদের যোগ সাজস থাকে, এমনকি তারা নিজস্ব বাহিনীও রাখে। কেবল রাজনৈতিকরা নয়, পুরোহিত, আমলা, ব্যবসায়ী ও শ্রেণী সংগঠনও অপরাধ ও অপরাধীদের সাথে সম্পৃক্ত। বেচাকেনার বাজারে নিয়ন্ত্রিত রাজনৈতিকরাই সর্বপ্রথম ক্রয় বিক্রিত হয়। দ্বন্দ্ব ও অসাম্যকে উৎসাহিত করার মাধ্যমে রাজনৈতিকরা সবসময় অশান্তি তৈরি করে। দুর্নীতিবাজ সমাজে রাজনৈতিকরা সবচেয়ে বড় অপরাধী। রাজনৈতিকরা নিজেদের অবস্থাকে দৃঢ় করার জন্য জাতিকে পঙ্গু ও দুর্বল করে রাখে। পশ্চাৎপদ শ্রেণী স্বার্থ রক্ষার নামে রাজনৈতিক ক্ষমতা লাভের অস্ত্র হচ্ছে বর্ণবাদ। বস্তুগত দারিদ্রতার প্রতিকার আছে, কিন্তু আত্মার দারিদ্রতার কোনো প্রতিকার নেই। অশিক্ষিত অযোগ্য বহু সংখ্যক লোক কর্তৃক কতিপয় লোকের নির্বাচিত সরকার দ্বারা গণতন্ত্র বুঝায় না, কারণ তারা জানেই না কে শাসন করবে, কাদের শাসন করবে, কি উদ্দেশ্যে শাসন করবে। দায়িত্ববান সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অজ্ঞতার মূলোৎপাটক করে। অন্যায় দারিদ্রতা নিরাময়ের জন্য সংস্কার পন্থা অবলম্বন করতে হবে। গণতন্ত্র স্বৈরতন্ত্রের 2 বছর পেছনে চলে, কেননা পার্টি নেতাদের সরকার প্রধানের তুষ্টি সাধনে ব্যস্ত থাকতে হয়। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের ঠোকাঠুকি হানাহানি। ডেমোক্রেটিক রাষ্ট্র শাসনের ভিত্তি ভায়োলেন্স। গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকের সংখ্যাগুরু সম্প্রদায় সংখ্যালঘুর উপর চরমতার নিষ্ঠুর উৎপীড়ন চালাতে সক্ষম। গণতন্ত্রের অর্থ সর্বোৎকৃষ্ট ও বিচক্ষণ নেতৃত্বের অধীনে সকল ব্যাপারে সকলের উন্নতি, যাতে চিন্তার স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, কর্মের স্বাধীনতা থাকবে এবং উপাসনার স্বাধীনতা থাকবে। এই চারের সংযোগে গণতন্ত্র মানব জাতির ইতিহাসে এক চরম প্রভাবশালী মতবাদ। ব্যক্তির মূল্য এবং মর্যাদা দানই হল গণতন্ত্রের প্রথম কথা। সভ্যতা আর গণতন্ত্রের প্রধান শর্ত পরমত সহিষ্ণুতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ভিন্ন মতের সাথে একমত হওয়াই হচ্ছে বড় গণতন্ত্র। গণতন্ত্র হল পারস্পরিক মর্যাদার এক তীর্থক্ষেত্র। মানব প্রকৃতির সাম্যের ভিত্তিতে গঠিত এই মর্যাদা অত্যন্ত প্রয়োজনীয়ভাবে সকল ব্যক্তির মধ্যে সমানভাবে বর্তমান। সুতরাং সাম্যই গণতন্ত্রের মুখ্য আদর্শ। ঐক্য, শ্রম ও ত্যাগ, এই তিনের সংযোগে গণতন্ত্র মানব জাতির ইতিহাসে এক প্রভাবশালী মতবাদ। সংস্কৃতির বহুমুখী ধারার মতো গণতন্ত্রের সংগ্রামও বিভিন্ন খাতে প্রবাহিত রাখতে হবে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, শিক্ষা সংক্রান্ত, বৈজ্ঞানিক, কলা বিষয় ও ধর্মীয়। গণতন্ত্রের মূল মতবাদ হল আত্মবিশ্লেষণ করা ও আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলা। গণতন্ত্র হল স্বাধীনতা ও সাম্যের এবং ব্যক্তি মূল্য ও সমাজের চাহিদার সমন্বয়। গণতন্ত্র হচ্ছে এমনই এক ধরনের সরকার যা জনগণের দ্বারা এবং জনগণের জন্যই তৈরি। মানুষের বিপদ ও দুঃখ দুর্দশা যেখানে
কিছুমাত্র লাঘব করা হয়, কেবল সেখানেই গণতন্ত্র বিকাশ লাভ করার সুযোগ পায়। রাজনীতিবিদের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের হাত হতে বাঁচার পরীক্ষিত পথ হিসেবে গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বে মর্যাদা লাভ করেছে। সামন্তবাদী সমাজের পতনের পর পুঁজিবাদী সমাজের রাজনৈতিক মতাদর্শ হিসেবে গণতন্ত্র বিকাশ লাভ করে। গণতন্ত্র মানুষের মেধা ও জ্ঞানকে স্বীকৃতি দেয়। অর্থ ও মালিকানা যেখানে সকল প্রভাবের মূল, সেখানে গণরাষ্ট্রের সুশাসন, সমৃদ্ধি ও উন্নতি কঠিন ও প্রায় অসম্ভব। জনসাধারণের সামগ্রিক সমৃদ্ধির একমাত্র পথ হচ্ছে সব কিছুতে জনগণের সাধারণ ও সম অধিকারের স্থায়ী ব্যবস্থা করা। সামাজিক বাস্তবতা নির্মাণের জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতার উদ্যোগ নেওয়া যেতে পারে। একটি সমগ্র ব্যবস্থা যখন তার বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে কার্যকর থাকে, তখন সেটাই সিস্টেম। সিস্টেম হচ্ছে বিশেষ কোনো ব্যবস্থা সম্পর্কে উপাত্ত সংগ্রহ, নির্বাচন ও সংগঠন করার এক তত্ত্বগত কাঠামো। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সংগঠিত এক সামগ্রিক ব্যবস্থা। সিস্টেমের বিভিন্ন উপাদান পরস্পরকে প্রভাবিত করে ক্রিয়া প্রতিক্রিয়ায় রত। প্রত্যেক সিস্টেম এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। চূড়ান্ত পর্যায়ে সিস্টেমটি স্বনিয়ন্ত্রিত হয়ে ওঠে। আদর্শ তৎপরতা, স্থিতিশীলতা, সার্থকভাবে লক্ষ্য অর্জন ইত্যাকার বিভিন্ন প্রগতিশীল পদ্ধতি যে কোনো ব্যবস্থার মৌল লক্ষণ। রাষ্ট্রের চাইতে রাজনৈতিক ব্যবস্থা তাৎপর্যপূর্ণ, ক্ষমতার চাইতে কার্যকলাপ, প্রতিষ্ঠানের চাইতে কাঠামো, অফিসের চাইতে ভূমিকা, জনমত ও নাগরিক প্রশিক্ষণের চাইতে রাজনৈতিক কৃষ্টি ও দীক্ষা বহুলাংশে উল্লেখযোগ্য। বিদ্যমান সরকারগুলি বিদেশি শক্তির সামর্থ্য পুষ্ট, লুটেরা, ধনিক বণিক ও সামরিক বেসামরিক আমলা স্বার্থের ক্রয়ী শক্তির প্রতিভূ। আমলাতন্ত্র বিষয় নিরূপণ করে কিন্তু সমস্যার সমাধান করে না। বিষয়ের বিশ্লেষণ ও সিদ্ধান্তে যে সমাধান পাওয়া যায় তা সমস্যার চেয়ে আরও খারাপ। এরা সব সময় দায় থেকে নিষ্কৃতি পাওয়ার অন্বেষায় থাকে। আমলাতন্ত্রে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে যত না সিদ্ধান্ত নেওয়া হয় তার চেয়ে নথিপত্র চালনার কাজ অধিক হয়। ফলে নথিপত্র চালাচালির মধ্যে কাজ সীমাবদ্ধ রাখা হয়, কিন্তু উদ্দেশ্য সাধনের ফল অর্জিত হয় না। কারণ বিলম্বিত পরিসমাপ্তিতে থাকে স্বার্থপরতা ও দুর্নীতি। কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা থাকলেই কেবল আমলাতন্ত্রকে দায়বদ্ধ করা সম্ভব। এরাই নির্বাচনে টাকা যোগায়, সরকারের উত্থান পতন ঘটায় তথা মূল চালিকা শক্তি দেশের সরকার, গণমাধ্যম, বুদ্ধিজীবী, সাহিত্যিক, পেশাজীবী সংগঠন এমন কোনো ক্ষেত্র নেই যা তাদের দ্বারা নিয়ন্ত্রণ হয় না। রাজনীতিবিদ থেকে কলামিস্ট, যাদের কথায় বলা যায় অনেকেই তাদের বেতন লিস্টের অন্তর্গত। জনগণ সকল ক্ষমতার উৎস, জবাবদিহি মূলক সরকার, সংসদীয় গণতন্ত্র এসবই কথার কথা। দুর্বাঘাস একে অপরের সাথে অবস্থান করলেও দুই মহীরুহের নিজেদের মধ্যে ব্যবধান যদ্রূপ স্বতন্ত্র তদ্রূপ লোকধর্ম ও রাজধর্ম স্বতন্ত্র। আমলাতন্ত্র কুর্নিশ করে আমলাতন্ত্র প্রশাসনের মাধ্যমে শাসন শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করে। প্রতিহিংসা পরায়ণ আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থা জনসাধারণের ক্ষমতাকে হেয় করে, ফলে সরকারের নৈতিক পরাজয় ঘটে। অবশ্য সংগ্রামী দলকে নিরস্ত্র করতে পারলে সরকারের নৈতিক জয় ঘটে। বিপুল সম্পদ ও শক্তির অধিকারী সরকারের নিপীড়নমূলক ব্যবস্থায় মীমাংসার পরিবর্তে বিরোধ ঘটে।
অন্যের প্রতি সৌজন্য ও সংযত আচরণে নিজেদের আত্মসংযম ও আত্মশাসন বজায় থাকে। রাষ্ট্রদূতেরা রাষ্ট্রের চক্ষু ও কর্ণস্বরূপ, জনপদের সকল কার্য আমাতের উপর নির্ভর করে। সুশাসকের পক্ষে হেরেমের রেশমি সজ্জা অপেক্ষা অশ্বপৃষ্ঠ অধিক প্রিয়, অক্ষে দূতে মদে অনাসক্ত ধীর, অর্থ স্বাস্থ্যবিদ, মিতব্যয়ী, অমাত্য, পদের উপযুক্ত, ধর্ম অর্থ কাম, প্রলোভন ভয় ও ছল দ্বারা সজীবগণের শৌচ পরীক্ষণীয়, সদ্বংশজাত, প্রজ্ঞাবান, সৎ স্বভাব বিশিষ্ট, বীর, রাজনীতি কুশল, আনুগত্যপরায়ণ এবং যাদের গুহ্য বিষয় অবগত আছে তারাই সজীব পদের উপযুক্ত। অন্যের মাঝে স্ত্রী সঙ্গ, মদ্যপান, দ্যুতক্রিয়া বর্জন করে, অনভিপ্রেত বাক্য সহ্য করে, প্রেষণাপূর্বক সন্ধির রক্ষণ, প্রতাপ প্রদর্শন, মিত্র সংগ্রহ, ভেদ নীতি প্রয়োগ, পরাক্রম প্রদর্শনে ব্যক্তিত্ব প্রকট হয়। রাজাকে অমাত্যদের অধীন থাকতে হয়, সেই কারণে রাজার বিপদের তুলনায় অমাত্যের বিপদও গুরুতর। গুপ্তচর সংগঠন জনপদের সকল স্থানে, সকল সময়, সকল স্তরে, সকল পেশায় নিয়োজিত থাকবে এবং এদের উপর দৃষ্টি রাখার জন্য তদনারূপ আরও সংস্থা থাকবে। আমলা ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ ও বিশেষ পদ্ধতির অনুসরণের মাধ্যমে রাজনৈতিক নীতি নির্ধারকদের সাথে প্রত্যক্ষ যোগসূত্র। বিকেন্দ্রীভূত সরকারের মাধ্যমে রাষ্ট্র তার যথার্থ অভীষ্ট অর্জন করতে পারে। সরকারের প্রধান কাজ সম্পত্তি রক্ষা করা আর নতুন নতুন সম্পত্তি সৃষ্টি করা। সভ্য জাতিগুলির যাবতীয় কর্ম প্রচেষ্টা মূলত সম্পত্তি বাড়ানোর কর্মপ্রচেষ্টা। তবে সরকারি অনুমোদনে প্রতিটি মানুষের সমান অধিকার পাওয়ার স্বাধীনতাকেও স্বীকৃতি দিতে হবে। সরকার ঠিক নিজস্ব বাগানের মতো, বাগানের উন্নতির জন্য যতটুকু যত্ন এবং চেষ্টা করো, বাগান ঠিক ততটুকু সুন্দর হয়ে গড়ে ওঠে। ঠিক এমনিভাবে একমাত্র দেশপ্রেমমূলক প্রচেষ্টার মাধ্যমেই সরকারেরও শ্রীবৃদ্ধি হতে পারে। নাগরিকের বুদ্ধিমত্তার চেয়ে তার চরিত্রের উপর সমাজ অধিক নির্ভরশীল। কোনো সরকার পদ্ধতি ততক্ষণই ভালো যতক্ষণ অন্য সব কিছু ভালো চলে। সরকার তাদের পৃষ্ঠপোষকতা করছে, তার ভিত্তিতে সরকারের শ্রেণী চরিত্র নির্ভর করে। কোনো দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান সে দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রকদের পরিকল্পনা মাফিক তৈরি হয়। প্রত্যেক প্রতিষ্ঠানই শুধু নিজস্ব সীমাবদ্ধতার বীজকেই বহন করে না, বরং তা বিরোধীদেরও পথ দেখায়। পরিণামে সরকারের চরিত্রের মধ্যেই ফুটে ওঠে জনগণের চরিত্র। এক কথায় জনতার প্রতীক হয়ে ওঠে সরকার। সরকার যত বড় হয়ে তার পরিচালনার জন্য আরও অনেক অর্থের করের প্রয়োজন হবে। সংস্থার যত কম লোক চাকরিরত থাকবে তত কম খরচা হবে। জাতীয় ঋণের সুদ যোগাতে সরকার সাধারণ লোকের নিত্য ব্যবহার্য দ্রব্যের উপর অধিক কর ধার্য করে থাকে। জাতীয় ঋণ ঊর্ধ্বহারে কর বিভিন্ন শুল্ক ধীরে ধীরে জনতার উপর তীব্র বিরূপ অবস্থার সৃষ্টি করে। সরকারের চরিত্র নির্ধারিত হয় সমাজের চরিত্র দিয়ে। কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ব্যবস্থার মধ্যে সরকারের গঠন গুরুত্বপূর্ণ। ভালো নাগরিক, বুদ্ধিদীপ্ত মানুষ, নৈতিক স্বাধীনতা সৃষ্টি করা, আলস্য ও অকর্মণ্যতা নির্বাসন দিয়ে কর্মক্ষম করে তোলা, বিলাসিতা ও অপচয় উচ্ছেদ করা, দারিদ্র্য ও ঐশ্বর্যের পাশাপাশি অবস্থান রহিত করে সাম্য স্থাপন করা, লোভ ও উৎপীড়ন করে সম্পদ আহরণ বন্ধ করা, মুক্ত মনের স্বাধীনতা স্থাপন ও তার শক্তিশালী
করা জনগণের সরকারের নৈতিক ও আদর্শগত লক্ষ্য হওয়া উচিত। অপরাধী ও আইন ভঙ্গকারীদের দাস বানিয়ে খনি, মরুভূমি, জঙ্গলে শ্রেণীবদ্ধভাবে কর্মে নিযুক্ত করে সর্বোচ্চ শাস্তিস্বরূপ তাদের শ্রমকে উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত। রাষ্ট্রীয় আইন হতে হবে সুস্পষ্ট, সর্বসাধারণের বোধগম্য এবং সংখ্যায় অল্প, যাতে জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়। ন্যায় বিচার হচ্ছে সাধারণতন্ত্রের সুনিশ্চিত বন্ধন। রাষ্ট্র দৃঢ়তম ও নিশ্চিততম বন্ধন হচ্ছে ন্যায় বিচার। কিন্তু বিচার ক্ষেত্রে প্রীতি ও অর্থলিপ্সার মতো দুটি জঘন্য পাপ প্রবেশ করা মাত্রই ন্যায় বিচারের সমাধি ঘটে। রাষ্ট্র অধার্মিক লোকদের সকল সম্মান থেকে বঞ্চিত করবে। সরকার হচ্ছে একটা ট্রাস্ট, আর সরকারের কর্মচারীরা ট্রাস্ট রক্ষক। ট্রাস্ট এবং ট্রাস্ট রক্ষক উভয়ের জনগণের কল্যাণের জন্য সৃষ্ট। পুলিশ যত দিন জনগণের বন্ধু না হতে পারছে, জনগণ ততদিন পুলিশকে শ্রদ্ধার চোখে দেখবে না। সরকার দমনমূলক নীতি গ্রহণ করলেই তা পাল্টা সন্ত্রাসের জন্ম দেয়। রাষ্ট্রীয় সন্ত্রাস বিকৃতি ও স্থবিরতার জন্ম দেয়। অন্য এক অর্থে নাগরিকের মৃত্যু ঘটায়। নিবৃত্তে সকল আকাঙ্ক্ষা, উদ্যম, অগ্রসরমানতা, সজীবতা, চলিষ্ণুতা স্থির স্তব্ধ করে দেয়। সরকার ও বিরোধী দলের মধ্যে বিশ্বাস ও সুসম্পর্ক না থাকলে জনকল্যাণ কঠিন হয়ে দাঁড়ায়। বেশিরভাগ সরকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারে না। দলের চেয়ে দেশ বড়, এ কথাটা মনে রাখতে পারলে জাতীয় কল্যাণ দ্রুততর হয়। একটি জাতির উচিত দুরস্থ করে তার সরকার গঠন করা, কিন্তু যাই করা হোক না কেন শেষ পর্যন্ত সরকার পুরানো মুদ্রাই হয়ে দাঁড়ায়। একটি বড় সরকার বড় চাহিদা পূরণে ব্যর্থ হয়। নিরপেক্ষতা বজায় রাখার জন্যে দরকার শক্তিশালী সরকার। পার্লামেন্টের 3টি রাষ্ট্র রয়েছে, কিন্তু ওই যে দূরে সাংবাদিকদের আসন সারি, সেটা হচ্ছে পার্লামেন্টের 4র্থ রাষ্ট্র। কোনো সরকারের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয় না, কেননা সরকারের চক্ষু, কর্ণ, নাসিকা কিছুই থাকে না। অন্ধের দেশে এক চক্ষু বিশিষ্ট লোকই রাজা। ভয় সৃষ্টি করে দেবতা, আর প্রভুত্বের মোহ সৃষ্টি করে রাজা। দেশের সকল অশুভ যে আত্মসাৎ করে সে হয় সবকিছুর সম্রাট। রাজা রাজত্ব করেন, কিন্তু শাসন করেন না। যে রাজা দ্বারা প্রজার উপকার নেই, সেই রাজার প্রয়োজন নেই। প্রজা নিত্য পরিপালন হলে পৃথিবীর কল্পলতার ন্যায় নানা প্রকার ফল প্রদান করে। রাজার দোষে রাজ্য নষ্ট, স্ত্রীর দোষে স্বামীর কষ্ট। রাজ্য পেতে চাও তো সহস্র লোকের দুঃখকে আপনার দুঃখ বলে গ্রহণ করো, সহস্র লোকের বিপদকে আপনার বিপদ বলে বরণ করো, সহস্র লোকের দারিদ্র্যকে আপনার দারিদ্র্য বলে স্কন্ধে বহন করো। এ যে করে সেই রাজা। রাষ্ট্রপ্রধানের সম্মান ও নিরাপত্তা নির্ভর করে প্রজাদের ধন সম্পদের উপর। জনসাধারণ রাষ্ট্রপতি নির্বাচন করে, কেননা তার প্রচেষ্টা ও সুবিবেচনার ফলে জনগণের জীবন, সম্পদ, অন্যায় ও ক্ষতি থেকে রক্ষা পেয়ে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাষ্ট্রপতির কর্তব্য প্রজা পালন, যেমন মেষ পালন তার মেষগুলিকে খাওয়ায়। বাস্তবিক পক্ষে অল্প লোক আনন্দের ও ঐশ্বর্যের জীবন যাপন করবে, আর বাকি সব লোক অভাবের মধ্যে কাঁদবে ও কাতরাবে। এটা রাষ্ট্রপতির কার্য নয়, জেলারের কাজ। রাষ্ট্রপতি ধনী, সম্পদশালী, সচ্ছলদের শাসন করবে। ভিক্ষুকদের উপর শাসন পরিচালনা সম্মান হানিকর। সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তিগত অগ্রগতি, শিক্ষার হার, রাজনৈতিক ব্যবস্থা তথা সামাজিক জীবনের প্রেক্ষিতে
সামাজিক ব্যবস্থার কার্যকর উত্তরণী উন্নয়ন। আধুনিকীকরণ প্রক্রিয়ায় প্রথমেই জনগণের মাঝে আস্থা ও আত্মবিশ্বাস জাগ্রত করে, জনমনে কোনো অর্থনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক কিংবা নৈতিক আদর্শের লক্ষ্য স্থির করে। দক্ষ ও সংবেদনশীল নেতৃবর্গের দ্বারা আন্দোলন পরিচালনা করতে হবে। রাজনৈতিক আধুনিকীকরণে জনসমষ্টির সচেতন অংশগ্রহণে রাষ্ট্রীয় কার্যকারিতার সাথে শাসন এবং আইন বিভাগীয় অগ্রগতির ফলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধিত হয়। অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধিত হলেই রাজনৈতিক ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়। সাম্য ও ঐক্য, পারস্পরিক সাহায্য ও সহযোগিতা, জনকল্যাণমূলক ব্যবস্থা এবং জনসমাজের উপভোগের জন্য প্রাচুর্য অর্জনকে সামগ্রিক অগ্রগতি বলা হয়। এর ফলে সুশৃঙ্খল পরিবর্তনে মাধ্যম স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা পায়। উচ্চ শিক্ষাহার, অর্থনৈতিক সচ্ছলতা, শিল্পায়নের ও বিশ্বায়নের উঁচু মাত্রা গণতন্ত্রকে সুসংহত করে। প্রাতিষ্ঠানিক সাফল্য ও কার্যকারিতা নির্ভর করে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক সংগঠন, গণসংযোগ ব্যবস্থা, অধিবাসী শ্রমিক সংখ্যা ও প্রকারভেদ প্রভৃতির উপর। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে সমর্থন ও সম্পদ আহরণের মাধ্যমে রাষ্ট্র অভ্যন্তরের জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রতি দেশপ্রেম, অনুগত্য ও একাত্মতা বৃদ্ধির নিয়ন্ত্রণ ক্ষমতায় রাজনৈতিক দক্ষতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে শ্রমের বহুমুখী ব্যবহার এবং সকলের জন্য ন্যায়সঙ্গত বিতরণ ব্যবস্থা রাজনৈতিক দক্ষতার বাস্তব সম্মত রূপ। গণসংযোগ মাধ্যম শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজনৈতিক প্রেক্ষাপটে চাপ সৃষ্টিকারী উপাদান। আনুভূমিক ও স্তরভিত্তিক ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক ব্যবস্থার কৃতিত্ব ও সাফল্যের প্রমাণস্বরূপ। রাজনৈতিক কৃষ্টি রাজনৈতিক কার্যকলাপের প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করে। পরীক্ষালগ্ন বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক ও মূল্যবোধের সমষ্টি রাজনৈতিক কৃষ্টি। প্রশাসন ব্যবস্থা, প্রশাসক এবং নীতি ও সিদ্ধান্তের বাস্তবায়নে রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্য ও মূল্যবোধ প্রতীয়মান হয়। নিয়ম মানা, কর্তব্য কর্ম করা, সাম্যভাব বজায় রাখা, উত্তম যোগাযোগ প্রশাসনিক কাঠামো উন্নতি করে। জনকল্যাণের জন্য গণপ্রশাসন সরকারি লক্ষ্যাবলীকে প্রয়োগ ও পরিচালনা এবং রূপান্বয়ের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজের বিকাশ বাস্তবায়ন সম্ভব। সমাজকে সুদৃঢ় রাজনৈতিক ব্যবস্থার অধীনে আনয়নের ফলে রাজনৈতিক কর্তৃত্বে দুর্বল ভিত্তিকে শক্তিশালী করে। সমকালীন অবক্ষয় ও অস্থিরতা থেকে মুক্তির পথে গৌরব পুনরুদ্ধার করা সম্ভব, যা ক্ষমতার কেন্দ্রীভবন ও সম্প্রসারণ ঘটাবে।